অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় মিছিল সমাবেশ, কর্মী সমর্থকের ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক। 5 আগস্টের পর কারামুক্ত 43 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। এখনও হদিস নেই 70 জঙ্গি সহ 900 কয়েদি, জানালেন কারা মহাপরিদর্শক। গ্রেপ্তারের চেষ্টায় গোয়েন্দারা। এবং রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ। আইডিবি দেবে $500 কোটি। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও চক্রান্ত অব্যাহত রেখেছেন, সজাগ থাকতে হবে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে একথা বলেন নেতারা। যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি। কাকরাইল থেকে মতিঝিল, মাঝের সব স্থানেই বিএনপি নেতাকর্মীরা। লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন। স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা। প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গণতন্ত্র হরণের অভিযোগ। অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমলাদের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, তাদের সরাতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার। তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে জনগণের, বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা। সুতরাং
এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত 15 বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনও দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের। আর তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা দেশ পরিচালনা করছেন তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলবাজ কর্মকর্তারা সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন, আত্মত্যাগে পাওয়া নতুন দেশে কাউকে অন্যায় করতে দেয়া যাবে না। আলাদা আয়োজনে আসিফ মাহমুদ বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহত করে রাষ্ট্র সংস্কার করা হবে। আর নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যায় জড়িতদের বিচারে কোনো উদারতা দেখানো হবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীতে ইউথ ফর পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার বিষয়ে সেমিনার। দেশের 15টি জেলা থেকে আগত তরুণরা তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের নানা দিক। উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলায় দুর্নীতির নানা দিক। 11 দফা দাবি তুলে ধরা হয়। তরুণদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা। দাবি উঠাতে হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয়, ফ্রি না হলেও একেবারে মিনিমাম কস্টে, এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে। কেউ যখন নেতা হয়ে গেছে সে তো আসলে আমাদের দাবিগুলো নিয়ে ওখানে নেতা হয়েছে, সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে, মানে তাকে ওই আসনটাতে তুলে রাখার দরকার নাই, তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব পর্যায়ে প্রতিষ্ঠানে যে দলীয়করণ এবং দুর্নীতি লালন করেছে তার কারণেই দলবাজ কর্মকর্তারা এখনো নতুন সরকারকে চরম অসহযোগিতা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে। এদিন রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনের শহীদ নাফিসের শোক সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সমন্বয়কদের কোনো অভিধায় অভিহিত না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনের প্রধান কারিগর শহীদেরা। গণ অভ্যুত্থান কোনো দল, মত, গোষ্ঠীর নয় বলেও জানান নাহিদ ইসলাম। এই আন্দোলনের রূপকার হচ্ছে এই যে শহীদ নাফিস সহ যে সকল শহীদেরা। এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষের। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার হরণ করলে, স্বৈরতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয় সে যাতে পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়ে থাকে। এদিন সকালে রাজশাহীর তেরখাদিয়া জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কারো ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশ ও বিদেশের যে কেউ এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে 800 মানুষ শহীদ ও প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সহযোগিতাই হবে ফাউন্ডেশনের প্রথম কাজ। দৃষ্টি হারানো সবার জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এছাড়া শহীদ পরিবারকে করা হবে সহযোগিতা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ উপস্থিত ছিলেন।
যে কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে জরুরি আর্থিক সহায়তা, বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্টস দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থাও করা হবে। কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতে ৪৫ দিন পার হলে আওয়ামী লীগ সভানেত্রীর কী হবে তা দেশটির বিষয়, তবে সব কিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি। এদিকে ঢাকায় অবস্থান করা জাতিসংঘের তদন্ত দল দ্রুতই জুলাই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করবে বলেও জানান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি। গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা, এ অবস্থায় দেশটিতে ৪৫ দিন পর্যন্ত থাকতে পারবেন শেখ হাসিনা। বুধবার দেশ ছাড়া ১.৫ মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। আইন অনুযায়ী তিনি আর বিদেশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ২ বছর থেকে আসছে, তাদের কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুনে। কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চায়নি বলেও জানান উপদেষ্টা। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই তারা তদন্ত শুরু করবেন বলে জানান তৌহিদ হোসেন। তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে, তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায়। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কমেন্টস মাঝখানে আসুক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। এদিকে বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতেও বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় $400 থেকে $500 কোটি ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান। অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল লায়েক শেখ। যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি। জানান, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক খাত, বন্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে $200 কোটি বেশি অর্থ সহায়তা। এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, এগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDBর প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 2026 সালের মধ্যে $400 থেকে $500 কোটি ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। In supporting the socio-economic development of the country, inshallah, for the next 3 to 5 years. Really to be able to give in terms of supporting the infrastructure development next 3 years with maybe around $4 to $5 billion. Recent flood এবং অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে। উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বড় বড় ভবন নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে IDB। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের চাপে সঠিক তথ্য উপাত্ত দিয়ে মন্ত্রণালয়গুলো ব্যয়ের প্রাক্কলন করতে পারেনি বলে দাবি করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সে কারণে কোন ভিত্তিতে জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাব দেওয়া হতো তা খতিয়ে দেখা হবে।
মেগা মেগা প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা, যার অনেকগুলো বাস্তবায়ন শেষে ভোগও করছে দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়ছয়। এসব অভিযোগের ভিত্তি খুঁজতে গেল আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সরকারের 24টি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। আলোচনা হয় যেসব তথ্যপাত্যে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা, তার ভিত আসলে কতটা মজবুত। পুরো প্রক্রিয়ার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং আজকে আমরা করলাম। বৈঠক শেষে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার, তার ভিত্তি অনেক দুর্বল। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। এ সময় জানান, জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করত বিগত সরকার, সেখানে কোনো গলদ আছে কিনা খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি। জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। সেই প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে, পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব। দেবপ্রিয় জানান, এমনভাবে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেন তাদের তথ্য উপাত্ত ব্যবহার করা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি সাজাতে। তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে, সেগুলি আমরা শুনেছি। বিশেষ করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে জানানো হয়। পরিকল্পনা পর্যায় পার করে শ্বেতপত্র লেখার দিকে অগ্রসর হচ্ছে কমিটি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশের যাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মন্দির ও মাজারে হামলা চালানো হয়েছে। রাজধানীতে মাজার দরবারে ফ্যাসিবাদী হামলার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রা কর্মসূচিতে একথা বলেন বক্তারা। এবার মাজার দরবারে হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন মাজারের ভক্তকুল, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা। আয়োজন করেন গণপ্রতিরোধ যাত্রা। মাজার দরবারে এমন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী হামলা উল্লেখ করে অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। আমরা রক্ত দিছি এই কারণে যে প্রশ্ন করলেই যাতে মরতে না হয়, যাতে আমাদের জানমাল নিরাপদ থাকে, সেই জন্য। এরকম কারো বিশ্বাসে আঘাত না করা হোক, সেটা যেই ধর্মের হোক, যারাই হোক। ভাঙচুর করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। গণপ্রতিরোধ যাত্রায় অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও লেখক গবেষক ফরহাদ মজহার। সংক্ষিপ্ত সমাবেশে তারা দাবি করেন, অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মন্দির ও মাজারে হামলা চালানো হচ্ছে। আজকে যখন এইরকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, তখন দেশের ভেতরে পতিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা এই রকম অপতৎপরতা চালাচ্ছে। মাজারে এমন হামলা ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনার পতনের পর থেকেই এমন অরাজকতা শুরু হয়েছে। এতে পরিষ্কার হয় যে কারা এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে। এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা, এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। গণপ্রতিরোধ যাত্রা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন প্রতিবাদকারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত হয়েছে 43 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া 70 জঙ্গি সহ 900 কয়েদির হদিস মেলেনি এখনও। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে গোয়েন্দারা। বিকেলে কারা অধিদপ্তরে মতবিনিময় সভায় কথা বলেন কারা পরিদর্শক। বলেন, কারাগারের অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন, বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন। অতি দ্রুততার সাথে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের প্রযোজ্যতা অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিং জঙ্গি আছে অ্যারাউন্ড, সব মিলিয়ে আমাদের 70, টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনো উদ্ধার করা বাকি আছে। কারাগারের পরিবেশ মাদক ও অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার কথাও জানান কারা মহাপরিদর্শক। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে,
তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ তাদের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশের কারাগারগুলোতে ৪২,০০০ ধারণ ক্ষমতা থাকলেও বন্দী আছে ৫০,০০০-এরও বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ৫ দিন পর মামলা হয়েছে। বিকেলে নিহতের স্ত্রী গোপালগঞ্জ সদর থানায় এ মামলা করেন। পুলিশ জানায় মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম সহ ১১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১৪ থেকে ১৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ঢাকা খুলনা মহাসড়কে বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে শওকত আলী দিদার নিহত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী সহ অর্ধশত নেতাকর্মী আহত হন। স্বপ্নচোখে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা, দিন দিন বেড়েই চলেছে এর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আজও মালদ্বীপ থেকে ফিরেছেন ৮ শ্রমিক। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনারের গাফিলতিতেই হুমকির মুখে ১ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ। পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা। তবে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, নেই স্বজনদের অপেক্ষা। দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা। আমি যে এখন খালি হাতে আসলাম, আমার ছেলে মেয়ে আছে না, বাচ্চা আছে না, মা বাবা আছে না, কি নিয়ে যাচ্ছি? আমি হয়তো সম্পদ বেঁচে গেছি, আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাম। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা। বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই। নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা, অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার। আমি সাইন দিয়েছি, কেন আমার 3 বার সাইনটা কাটলো? কাটতে আমাদের আজকে 2 মাস 17 জেল খাটালো। কি অফার আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না, কোনো কেস নেই। এখন ওদেরকেও যে ওদের মলদ্বীপিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে, আমি ছুটি করে ব্যবসা করি, এটাই। 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে। ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক হার 40 থেকে কমিয়ে 20 ভাগ করার বিষয়টি হালনাগাদ করে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। পরে টেন্ডার প্রক্রিয়া ও শুল্ক প্রদান শেষে পেঁয়াজ আমদানি শুরু হয়। আমদানি করা পেঁয়াজের কেজি 80 থেকে 85 টাকার মধ্যে থাকবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। নানা নাটকীয়তার পর অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে খুব দ্রুতই শপথ নেবেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। কারাগার থেকে বের হওয়ার 2 দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বেঁধে দেন সময়ও, যা নিয়ে ভারত জুড়ে শুরু হয় আলোচনা। কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে তা নিয়ে বিদ্রূপ করা হয়। এরপর থেকে কেজরিওয়াল কখন পদত্যাগপত্র জমা দিবেন এটা নিয়ে চলে নাটকীয়তা। অবশেষে মঙ্গলবার দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কেজরিওয়াল। এ সময় সঙ্গে ছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া অতিশী মার্লেনা। নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি। এর আগে দিন সকালে দলের বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মার্লেনা সিং এর নাম প্রস্তাব করেন অরবিন্দ। তাকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন অতিশী। প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অরবিন্দকে পুনরায় মুখ্যমন্ত্রী বানাতে কাজ করবেন তিনি। आम आदमी पार्टी के विधायक और मैं अगले कुछ महीनों तक चुनाव तक मुख्यमंत्री होने के नाते अब एक ही उद्देश्य से काम करेंगे कि हमें अरविंद केजरीवाल जी को फिर से
दिल्ली का मुख्यमंत्री बनाना। অরবিন্দের সরকারে দিল্লি শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশি দিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা। যদিও কেজরিওয়াল নিজে অবশ্য চলতি বছরের নভেম্বরেই নির্বাচনের দাবি জানিয়েছেন। আম আদমি পার্টি পুনরায় নির্বাচিত হলে কেজরিওয়ালই ফের আসনে বসবেন বলে দল থেকেই স্পষ্ট করা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে হারানো দলটা নয়, বরং চান্ডিকা হাথুরুসিংহের কাছে টাইগারদের বর্তমান স্কোয়াড সবচেয়ে সেরা। ভারসাম্যপূর্ণ দল থাকায় ভারতের মাটিতে ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছেন লঙ্কান কোচ। পাশাপাশি প্রতিকূল কন্ডিশনে চাপ থাকলেও সে চাপ ইতিবাচকভাবেই নিচ্ছেন হাথুরু। নিজের অবস্থান বোঝার জন্য এই চ্যালেঞ্জটা কাজে লাগানোর লক্ষ্য দলগত পারফরমেন্সে। শেষ 17 টেস্ট সিরিজে ভারতের মাঠ থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি কোনো দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা। লঙ্গার ভার্সনের এলিট দলগুলোর জন্য এতগুলো বছরে একমাত্র প্রাপ্তি সম্মানজনক পরাজয়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা টাইগারদের কাছে প্রত্যাশা কেমন হওয়া উচিত? অন্তত ভারতের মাটিতে লাল বলে টাইগারদের যে অতীত পরিসংখ্যান, তাতে এবার একটু লড়াই করলেই তো সন্তুষ্ট থাকা উচিত ভক্তদের। যদিও ভারত সিরিজের আগে প্রেক্ষাপটটা অন্যভাবে দেখছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। চ্যালেঞ্জ কিংবা চাপ থাকলেও সেটাকে নিতে চান ইতিবাচকভাবে। টেস্টের জন্য বিশ্বের কঠিনতম কন্ডিশনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চান টাইগার হেড কোচ। I think this probably the most rounded team that produced from Bangladesh in my previous time and this time. You rightly said that we covering a lot of bases. We got good fast bowlers. We got really experienced spin attack, and then the batting. We actually have a batting depth because of two reasons. One is that two of our spinners are genuine batters who got test hundreds, and then two of the wicket keepers who are our main batters. So our balance of the team this series is really good, and that gives us actually a lot more confidence that we can be competitive in this series. কেবল চ্যালেঞ্জ নেয়া নয়, চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত সফররতরা। আর তা করতে লঙ্কান এই কোচকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার স্কোয়াডের ভারসাম্য। চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে নিজের এমন ভাবনার ব্যাখ্যাও দিয়েছেন। বর্তমান দলকে আখ্যায়িত করেছেন নিজের কোচিং করানো সেরা টাইগার স্কোয়াড হিসেবে। We are really encouraged by playing the best team in the world, like coming to India and playing against India. That's the best challenge you get nowadays in cricket. So playing against the best always gives you the perception is where you stand, as well as that looking forward to, as sportsmen, we are looking forward to that challenge. অবশ্য সাকিব মিরাজকে নিয়ে হাতুরুর এমন প্রত্যাশা মোটেও বাড়াবাড়ি নয়, বরং এই দুই ব্যাটিং অলরাউন্ডার পারফর্ম করলে ঘরের মাঠে নিজেদের উইনিং স্ট্রিক ভেঙে যেতে পারে দ্য মাইটি ইন্ডিয়ার। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগিতার প্রতিহতের ডাক। এবং সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।